সাংবাদিকের বিরুদ্ধে কোনো মামলা হলে সেই মামলায় চূড়ান্ত তদন্ত ছাড়া পূর্ণাঙ্গ তদন্তে দোষী প্রমাণিত না হওয়ার আগে কোন সাংবাদিককে পুলিশ গ্রেফতার করতে পারবেন না। যেহেতু ৫-৫০ বছরের হিসাব নিকাশ কিন্তু এখানে দাঁড়িয়ে আমরা আপনাদের সামনে উত্থাপন করলাম। পারলে আমাদের এই নেতৃবৃন্দ প্রমাণ করে দিক যে আমরা সাংবাদিকদের জন্য এই কাজ করেছি। স্পষ্ট ভাষায় বলতে চাই যে তারা সাংবাদিকদের জন্য কোনো কিছুই করতে পারেনি এবং করেনি। আমরা 14 বছর ধরে আমাদের অব্যাহত যাত্রা অব্যাহত রয়েছে এবং আমরা আজকের এই সমাবেশের মধ্য থেকে আমাদের নতুন উদ্যমের যাত্রা শুরু হলো। নতুন উদ্যমের এই যাত্রার সাথে আপনারা যারা সাংবাদিক নেতা সেজেছেন তাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যদি দায়িত্বশীল ভূমিকা পালন করতে না পারে তাহলে পথ ছেড়ে দিবে প্রকাশ্যে। সাংবাদিকদের দাবি অধিকার মর্যাদা রক্ষার আন্দোলনের সাথে আপনি সম্পৃক্ত হয়ে আপনি কোন প্রতারণা করার সুযোগ নেই। আপনাকে সাংবাদিকদের সাথে কথা বলতে হবে, আপনাকে দৌড়াতে হবে সাংবাদিকদের স্বার্থ রক্ষার জন্য। নির্যাতিত সাংবাদিকের পাশে গিয়ে আপনাকে দাঁড়াতে হবে। প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে 14 দফা দাবি ঘোষণা করতে চাই। এই দাবিটি আমাদের 13 বছর বা 14 বছর আগে হলেও নতুন করে আমরা সরকারের কাছে মাননীয় তথ্যমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদের নিকট আমাদের 14 দফা। এই 14 দফা দাবির মধ্যে প্রথম যে দাবিটি সেটি হচ্ছে হলুদ সাংবাদিক, ভুয়া সাংবাদিক এবং অপসাংবাদিকতা মুক্ত করার জন্য সারা দেশের পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়ন করতে হবে। সারা দেশের পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়ন করা হলে হলুদ সাংবাদিক, ভুয়া সাংবাদিক এবং অপসাংবাদিকতার মতো একটি কালো অধ্যায় এই দেশ থেকে চিরতরে মুছে যাবে। 2 নম্বর দাবি, গণমাধ্যম এবং সরকার কর্তৃক সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন করতে হবে। ৫-৫০ বছর সময়ে আমাদের রাষ্ট্রযন্ত্র এবং এই সুশীল নেতৃবৃন্দ আমাদের সাংবাদিক নেতারা সাংবাদিক নিয়োগ নীতিমালাটি প্রণয়নের ব্যবস্থা করতে পারেননি। আমরা সরকারের কাছে দাবি জানাবো অবিলম্বে সংসদে সাংবাদিক নিয়োগ নীতিমালা, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের ব্যাপারে বিল উত্থাপন করুন। পাশাপাশি সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন, যেটিকে আমরা সাংবাদিক সুরক্ষা আইন হিসাবে অভিহিত করে থাকি। 4 নম্বর দাবি হচ্ছে ষষ্ঠ থেকে উচ্চতর ক্লাস পর্যায়ে গণমাধ্যম বিষয়ক একটি অধ্যায় অন্তর্ভুক্ত করতে হবে। প্রিয় বন্ধুরা, আপনারা যারা পড়ালেখা করেছেন, বিভিন্ন শ্রেণীতে পড়ালেখা করে এ পর্যন্ত এসেছেন, এখন আপনাদের সন্তানরা যে সকল বই পড়ে সেই বইয়ের মধ্যে গণমাধ্যম এবং সাংবাদিকতা বিষয়ক কোনো অধ্যায় বা কোনো লাইন কিংবা কোনো পৃষ্ঠা আছে কিনা? নাই। যেহেতু নাই, আমরা সরকারের কাছে দাবি জানাবো উচ্চতর থেকে ষষ্ঠ থেকে উচ্চতর ক্লাস পর্যায়ে গণমাধ্যম বিষয়ক একটি অধ্যায় অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের নতুন প্রজন্ম সাংবাদিকতা কি, গণমাধ্যম কি তা জেনে শুনে তারা সাংবাদিকতা পেশায় অনুপ্রবেশ করবে। ফলে অখাদ্য কুখাদ্য অশিক্ষিত কুশিক্ষিত লোকজন আগামীর গণমাধ্যম অঙ্গনে আসার আর সুযোগ পাবে না। 5 নম্বর দাবি, এর সাথে জড়িত রয়েছে সাংবাদিকদের রুটি রুজির একটা বিষয়। সেটি হচ্ছে 1975 সালে একটি অধ্যাদেশে উল্লেখ রয়েছে গোটা বাংলাদেশে সরকারি এবং বেসরকারি পর্যায়ে পাবলিক রিলেশন অফিসার পিআরও পদে সাংবাদিকদের নিয়োগ দিতে হবে। এই পিআরও পদে সাংবাদিক নিয়োগ লাভ করলে সাংবাদিকরা, দেশের হাজার হাজার সাংবাদিক বিভিন্ন সরকারি এবং বেসরকারি পর্যায়ে পাবলিক রিলেশন অফিসার পিআরও হিসেবে নিয়োগ লাভের সুযোগ পাবে। 6 নম্বর দাবি হচ্ছে পেশাগত কাজে গিয়ে যদি আপনি হামলা মামলার শিকার হন
সেই ক্ষেত্রে রাষ্ট্র এবং গণমাধ্যম, আপনার সংশ্লিষ্ট গণমাধ্যম আপনার সেই হামলার চিকিৎসা ব্যয়ভার বহন করতে বাধ্য। কিন্তু আপনি যখন হামলা মামলার শিকার হন, আপনার সংশ্লিষ্ট গণমাধ্যম খোঁজ খবরও রাখেন না। অথচ একজন সাংস্কৃতিক কর্মী যদি আহত হয়, সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্র লাখ লাখ টাকা দিয়ে তাকে চিকিৎসা করান। একজন সাংস্কৃতিক কর্মী আহত হলে, অসুস্থ হলে তার পিছনে লক্ষ লক্ষ টাকা আমাদের রাষ্ট্রযন্ত্র ব্যয় করে, কি করে না? কিন্তু কোথাও কোনো সাংবাদিক হামলার শিকার হলে অথবা অসুস্থ হলে তার ব্যয়ভারকে আমাদের রাষ্ট্রযন্ত্র গ্রহণ করেন? কেন করবেন না? এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের আন্দোলন, আমাদের প্রতিবাদের জায়গায় স্ট্রং করতে হবে। 7 নম্বর দাবি, সারা দেশের পেশাদার সাংবাদিককে তালিকাভুক্ত করতে হবে। তালিকাভুক্ত করার পরে সেই তালিকাভুক্ত সাংবাদিককে সরকার কর্তৃক ভাতা প্রদান করতে হবে। কারণ এই রাষ্ট্রের কাছ থেকে সকল শ্রেণী পেশার মানুষ নানা ধরনের সুবিধা গ্রহণ করে, সাংবাদিকরা করে না। এমনকি বহু সাংবাদিক আছেন, অর্থাৎ 90% সাংবাদিক আছেন যারা বেতন পান না, ভাতা পান না, ঈদ কোরবানিতে 10টি টাকা বোনাসও পান না। বৈশাখী ভাতার নামে রাষ্ট্র বিভিন্ন পেশাজীবী মানুষকে ভাতা দিচ্ছেন, আমরা সাংবাদিকরা পাচ্ছি না। ঈদে বোনাস দিচ্ছে, কোরবানিতে বোনাস দিচ্ছে, পূজায় বোনাস দিচ্ছে, সাংবাদিকরা কোনো বোনাস পাচ্ছে না। শুধু পাচ্ছে টেনশন আর টেনশন। বন্ধু, 8 নম্বর দাবি হলো হরতাল এবং অবরোধে গণমাধ্যম এবং সাংবাদিকদের বহনকারী পরিবহন আওতা মুক্ত রাখতে হবে। তাদেরকে স্বাচ্ছন্দ্যে পরিবহন ব্যবস্থার সুযোগ করে দিতে হবে। 9 নম্বর দাবি, প্রতিটি গণমাধ্যমে কল্যাণ ফান্ড রাখতে হবে। প্রতিটি গণমাধ্যমে কল্যাণ ফান্ড রাখতে হবে সাংবাদিকদের জন্য। আমরা কি দেখছি, গণমাধ্যমের হেড অফিস গুলোতে যেখানে 5 জন স্টাফের দরকার বা 10 জন স্টাফের দরকার, সেখানে 50 জন, 100, 150 লোক নিয়োগ দিয়ে, সেখানে 1, 1.5, 300, 500 লোক নিয়োগ দিয়ে গোটা দেশ থেকে যে আয়ের অংশ সেটি এই হেড অফিসে বসে তারা লুটে পুটে খাচ্ছে। আমাদের মফস্বল পর্যায়ে সাংবাদিকরা তা কোন স্মৃতিচিহ্ন তারা দেখেন না। এমনকি বিজ্ঞাপন সংগ্রহ করে আমাদের মালিক পক্ষ সেই বিজ্ঞাপনের পার্সেন্টেজ থেকেও সাংবাদিককে বঞ্চিত করে থাকে। 10 নম্বর দাবি হচ্ছে এই ডিজিটাল নিরাপত্তা, সাইবার সুরক্ষা আইন সহ সাংবাদিকের বিরুদ্ধে কোনো মামলা হলে সেই মামলায় চূড়ান্ত তদন্ত ছাড়া পূর্ণাঙ্গ তদন্তে দোষী প্রমাণিত না হওয়ার আগে কোন সাংবাদিককে পুলিশ গ্রেফতার করতে পারবেন না। আমরা এও দেখেছি, একটি মামলায় অভিযোগ থানার পাশে কম্পিউটারে ড্রাফট করতেছে। এই ঘটনা আমাদের অতি উৎসাহী পুলিশ বন্ধুরা শুনে ওই সাংবাদিককে গ্রেফতার করছেন। ঠিক, অর্থাৎ সাংবাদিকের বিরুদ্ধে মামলার অভিযোগ কম্পিউটারে টাইপ হচ্ছে পাশের দোকানে। এই অভিযোগের এক সূত্র আমাদের পুলিশ বন্ধুদের কাছে আসার পরে ওই সাংবাদিককে পুলিশ বন্ধু গ্রেফতার করে নিয়ে আসেন। ঠিক, কিন্তু পক্ষান্তরে আমরা কি দেখছি, যদি কোথাও সাংবাদিক মামলার বাদী হয়ে থাকেন, তখন আমাদের পুলিশ বন্ধুরা আমাদের ওই মামলার আসামিকে খুঁজে পান না, খুঁজে পান না, খুঁজে পান না। কেন ভাই? পুলিশ সাংবাদিক এক সময় ভাই ভাই বলা হতো, বন্ধু বন্ধু বলা হতো। এখন কেন সেই সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে গেছে? আমরা বিচ্ছিন্নের জায়গা দেখতে চাই না। রাষ্ট্রের স্বার্থে, গণমানুষের স্বার্থে পুলিশ এবং সাংবাদিক একে অপরের পরিপূরক হিসাবে আমরা কাজ করতে চাই। পুলিশ এবং সাংবাদিক যদি এক এবং অভিন্ন হয়, তাহলে এই সমাজের নানা অন্যায়, অবিচার, দুর্নীতি
জিরোর কোঠায় নেমে আসবে বলে আমরা বিশ্বাস করতে চাই। 11 নম্বর দাবি, সাংবাদিকের বিরুদ্ধে কোনো অভিযোগ করতে হলে এই কর্নারে একটি অফিস আছে, যেটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের অধীন 1974 সালে গঠিত একটি প্রতিষ্ঠান। একই সময় আইনজীবীদের জন্য আরেকটি প্রতিষ্ঠান গঠন করা হয়েছিল, সেটি হচ্ছে বার কাউন্সিল। সাংবাদিকদের জন্য গঠন করা হয়েছে বাংলাদেশ প্রেস কাউন্সিল। কিন্তু আমরা কি দেখেছি, সেই প্রেস কাউন্সিলটি একটি বুড়ো ঘোড়া দিয়ে পরিচালনা করার ফলে সেই প্রেস কাউন্সিলটি দীর্ঘ 74 সাল থেকে এ পর্যন্ত অকার্যকর একটি প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। বাংলাদেশ প্রেস কাউন্সিল একটি অকার্যকর প্রতিষ্ঠান। এই অকার্যকর প্রতিষ্ঠানকে কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। এজন্য আমাদের সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বন্ধুগণ, 12 নম্বর দাবি, রাষ্ট্রের পক্ষে, গণমানুষের পক্ষে বিটিভি, পাশোস এবং বাংলাদেশ বেতারে, যেটি রাষ্ট্রীয় গণমাধ্যম, এই রাষ্ট্রীয় গণমাধ্যমে দেশের তৃণমূলের খবর, দেশের গণমানুষের খবর, রাষ্ট্রের উন্নয়নের খবর, রাষ্ট্রের সমস্যার খবর তুলে ধরার জন্য বিটিভি, বাসস এবং বাংলাদেশ বেতারে উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ দিতে হবে। উপজেলা পর্যায়ে নিয়োগ দেয়া হলে গোটা দেশের তৃণমূলের সংবাদ দেশ সহ বিশ্বে ছড়িয়ে পড়বে, বিশ্বের মানুষ জানতে পারবে। এজন্য রাষ্ট্রযন্ত্রকে আমি আহ্বান জানাবো, বিটিভি এবং বাসস, বাংলাদেশ বেতারে উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ দিতে হবে। এই সকল 3টি প্রতিষ্ঠানে প্রতিনিধি নিয়োগ দেওয়া হলে অন্তত 1,500 থেকে 2,000 সাংবাদিক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পাবেন। এই দাবিকে আপনাদেরকে জোরালো করতে হবে। রাষ্ট্রের কাছে আপনাদের যা যা প্রাপ্তি, সেটি কড়াই গণ্ডায় আপনাদেরকে হিসাব করে নিতে হবে। বন্ধুগণ, 13 নম্বর দাবি, জাতীয় এবং স্থানীয় পত্রিকাগুলোকে পূর্বের ন্যায় প্রয়োজনীয় কাঁচামাল এবং বিজ্ঞাপন বরাদ্দ দিতে হবে। বিগত সরকার আমলে ডিজিটাল প্রযুক্তিতে দেশ পরিচালনা করার ফলে বিজ্ঞাপনের হার কমিয়ে আনা হয়েছে, অর্থাৎ ফুল প্যান্টের জায়গায় জাইঙ্গা পদ্ধতিতে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ আগে বিজ্ঞাপন বড় ছিল, এখন সেই বিজ্ঞাপন এতটুকু করে নিয়ে আসা হয়েছে 5, 7, 10 ইঞ্চি। এ কারণে এই রাষ্ট্রযন্ত্র ওই পত্রিকাগুলোকে তাদেরকে বিজ্ঞাপন না দেওয়ার ফলে অগণিত পত্রিকা অর্থ কষ্টে তারা পত্রিকা প্রকাশ করছে। আমি অনুরোধ করব যে বিজ্ঞাপন এবং পূর্বের ন্যায় প্রয়োজনীয় কাগজ বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করতে হবে। সবশেষ দাবি, সাংবাদিকদের কাছে সোনার হরিণের মতো যে বিষয়টা, ওয়েস বোর্ড অর্থাৎ অকার্যকর এবং মূলা ঝুলিয়ে রাখার মতো যে একটি ওয়েস বোর্ড, এটি সাংবাদিকদের কাছে বারবার প্রতারণা করা হচ্ছে। অর্থাৎ রাষ্ট্রযন্ত্র ওয়েস বোর্ডের নামে সাংবাদিকদের বেতন ভাতা দেওয়ার নামে যে প্রতারণা, সেটি ওয়েস বোর্ডের মাধ্যমে করা হচ্ছে। ওয়েস বোর্ড, এদেশের 90% সাংবাদিকরা ওয়েস বোর্ডের সুবিধা পাচ্ছেন না, ঠিক তাদেরকে এই সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। কিন্তু কেন? শ্রম আইনের মাধ্যমে সরকার গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ড গঠন করেছেন। সেই মজুরি বোর্ড থেকে কোন গার্মেন্টস শ্রমিক কি বঞ্চিত হচ্ছেন? শ্রম অধিদপ্তর সরকারের প্রতিষ্ঠান, সেই সরকারি প্রতিষ্ঠান থেকে প্রজ্ঞাপন জারি করা আছে শ্রমিকদের জন্য বেতন, ন্যূনতম বেতন 14,500 টাকা।
সকল গার্মেন্টস শ্রমিক কিন্তু সেই বেতন পাচ্ছে, সেই ওয়েজ বোর্ডের সুবিধা পাচ্ছে না। আমার দৃষ্টিতে 90% সাংবাদিক, অথচ আমাদের ওই সকল গণমাধ্যম মালিকরা রাষ্ট্রের কাছে প্রতিবেদন দাখিল করে যাচ্ছেন যে তারা এ পর্যায়ে 9টি ওয়েজ বোর্ড গঠন করা হয়েছে। সেই 9টি ওয়েজ বোর্ডের সর্বশেষ ওয়েজ বোর্ড হচ্ছে নবম ওয়েজ বোর্ড। সেই নবম ওয়েজ বোর্ড নাকি 100 করে পত্রিকা বাস্তবায়ন করে। সেটা যেটি মিথ্যা, যেটি স্রেফ মিথ্যা কথা। হাতে গোনা 5-7-10টা পত্রিকা এবং টেলিভিশন চলে, হাতে গোনা, তারা ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন ভাতা দিচ্ছে, বাকিদেরকে দিচ্ছেন না। তাদের সাথে প্রতারণা করছেন, ফাঁকিবাজি করছেন, নানা ধরনের সৌদাতুরি করছেন। বন্ধুরা, আপনারা দায়িত্বশীল ভূমিকা পালন করলে, আপনারা সজাগ সচেতন হলে আপনারা আপনাদের দাবি অধিকার মর্যাদা প্রতিষ্ঠা লাভ করবেন। আজকের এই সমাবেশে আমার বক্তব্যের মধ্য থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অখুশি হবেন জানি, আমি অখুশি হবেন জানি। তারপরেও আমি যে অপ্রিয় সত্য কথাগুলো আপনাদের সামনে বলে গেলাম, সঠিক সঠিক এই অপ্রিয় সত্য কথাগুলো বলে যাওয়ার পরে আমি নানাভাবে ক্ষতিগ্রস্ত হতে পারি। ইতিপূর্বে আমি নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার সংগঠন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সংগঠনের উপরে বিভিন্ন সময় স্টিম রোলার চালানো হয়েছে। এই সংগঠনকে নিশ্চিহ্ন করার জন্য, এই বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামকে নিশ্চিহ্ন করার জন্য, ক্ষতিগ্রস্ত করার জন্য, আমাকে হত্যা করার জন্য নানামুখী ষড়যন্ত্র ছিল। তারপরেও আমি আমার নীতি নৈতিকতার জায়গা থেকে একদিন পরিমাণ বিচ্যুত হইনি। বন্ধুগণ, 2013 সাল থেকে আমি আমার এই আন্দোলনের সাথে হাতে গোনা কিছু নেতা কর্মীদের সহযোগিতা পেয়ে আমি আমার অব্যাহত আন্দোলন চালিয়ে যাচ্ছি।